জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানকে ধ্বংস করার যৌথ স্বপ্ন কি তবে ভেস্তে যেতে বসেছে? আরও জানিয়ে দিব ভারতে ঝড় তুলেছে তেলাপোকা জনতা পার্টি। আরও জানিয়ে দিব আমেরিকার ভেতরে আস্ত একটি চীনা শহর, সেখানকার বাসিন্দারা কথা বলেন মান্দারিন ভাষায়। সর্বশেষ জানিয়ে দিব বর্তমানে ইতিহাসের অন্যতম বড় সামরিক ও কৌশলগত সংকটের মুখোমুখি দাঁড়িয়েছে মার্কিন নৌবাহিনী। ইরানকে ধ্বংস করার যৌথ স্বপ্ন কি তবে ভেস্তে যেতে বসেছে? মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন জ্বালিয়ে রাখা দুই খলনায়ক ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু কি এখন নিজেদের মধ্যেই যুদ্ধে জড়িয়ে পড়েছেন? হ্যাঁ, বিশ্ব রাজনীতির পটভূমিতে এখন এমনই এক নাটকীয় মোড় উন্মোচিত হয়েছে। ইরানকে আক্রমণ করা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে তৈরি হয়েছে তীব্র মতবিরোধ, যা রূপ নিয়েছে চরম উত্তপ্ত ফোনালাপে। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর দাবি, ইরানকে কোণঠাসা করতে মার্কিন প্রশাসন বিশাল এক সামরিক অভিযানের ছক কষেছিল, যার গোপন নাম দেওয়া হয়েছিল অপারেশন স্লেজ হ্যামার। ডোনাল্ড ট্রাম্প নিজেই চলতি সপ্তাহের শুরুতে ইরানের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে এই হামলা চালানোর চূড়ান্ত ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে পাশা উল্টে যায়। তেহরানের শক্ত অবস্থান এবং কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো উপসাগরীয় মিত্রদেশগুলোর তীব্র আপত্তির মুখে হামলার ঠিক ২৪ ঘণ্টা আগেই সুর নরম করতে বাধ্য হন ট্রাম্প। আচমকাই স্থগিত করা হয় মার্কিন আগ্রাসনের সেই পরিকল্পনা। ট্রাম্পের এই আকস্মিক পিছু হটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না যুদ্ধবাজ নেতানিয়াহু। তেল আবিবের হিসাব ছিল আমেরিকার কাঁধে বন্দুক রেখে ইরানকে গুড়িয়ে দেওয়া, কিন্তু ট্রাম্পের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ নেতানিয়াহু সরাসরি ট্রাম্পকে ফোন করে বসেন। ঘণ্টার পর ঘণ্টা চলা সেই ফোনালাপে নেতানিয়াহু ট্রাম্পের উপর তীব্র চাপ সৃষ্টি করেন এবং বলেন হামলা স্থগিত করা আমেরিকার একটি মস্ত বড় ভুল ছিল। এর ফলে ইরান সব ছুরিও গুছিয়ে নেয়ার সুযোগ পাচ্ছে। কিন্তু অহংকারী ট্রাম্প নেতানিয়াহুর এই দাদাগিরি এবার সহজভাবে নেননি। সাংবাদিকের মুখোমুখি হয়ে ট্রাম্প যেন নেতানিয়াহুকে স্পষ্ট ভাষায় ধমক দিয়ে বুঝিয়ে দিলেন পুরো পরিস্থিতির নিয়ন্ত্রণ এখন কার হাতে। ট্রাম্প সরাসরি বলেন, আমি যা চাইব নেতানিয়াহু তাই করবেন। আমেরিকার এই অভ্যন্তরীণ কোন্দল প্রমাণ করে ইরানকে সামরিকভাবে মোকাবিলা করা ট্রাম্পের জন্য কতটা ঝুঁকিপূর্ণ। অন্যদিকে তেহরান কিন্তু তাদের মূল দাবি থেকে এক চুলো পিছু হাঁটেনি। পারমাণবিক কর্মসূচি এবং বিদেশে আটকে থাকা নিজস্ব সম্পদ ছাড়ের মতো বড় বড় ইস্যুতে ইরান নিজের অবস্থানে অনড়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, বর্তমানে ইতিহাসের অন্যতম বড় সামরিক ও কৌশলগত সংকটের মুখোমুখি দাঁড়িয়েছে মার্কিন নৌবাহিনী। দীর্ঘ কয়েক দশক ধরে সমুদ্রের নিচে আমেরিকার শ্রেষ্ঠত্ব বজায় রাখা ওহিও ক্লাস এসএসজিএন সাবমেরিনগুলো অবসরে যাওয়ার সময় ঘনিয়ে আসায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পেন্টাগনের হিসাব অনুযায়ী এই সাবমেরিনগুলোর পাশাপাশি টেঙ্কেন্ডোগোরা ক্লাস ক্রুজারগুলো বিদায় নিলে মার্কিন বহর থেকে অন্তত ২০৮০টি টমাহাক ক্রুজ মিসাইল লঞ্চ করার সক্ষমতা চিরতরে হারিয়ে যাবে। কোনো কার্যকর বিকল্প ছাড়াই এত বিশাল পরিমাণ যুদ্ধ ক্ষমতা কমে যাওয়া আমেরিকার বৈশ্বিক প্রভাব ও নৌশক্তির আভিজাত্যকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। মার্কিন নৌবাহিনীর ওহিও ক্লাস সাবমেরিনগুলো মূলত সমুদ্রের নিচে লুকিয়ে থাকা একটি ভাসমান মিসাইল ডিপো। প্রতিটি সাবমেরিনে ১৫৪টি করে টমাহক মিসাইল বহন করা যায়, যা দিয়ে যুদ্ধের শুরুতেই শত্রুপক্ষের যে কোনো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে দেয়া সম্ভব। বর্তমানে ৪টি ওহিও ক্লাস সাবমেরিন সচল রয়েছে, যার অর্থ কেবল এই ৪টি জলযানই ৬১৬টি সুনির্দিষ্ট লক্ষ্যভেদে মিসাইল ছুড়তে সক্ষম। পৃথিবীর অন্য কোনো সাবমেরিনের এককভাবে এত বিপুল ধ্বংস ক্ষমতা নেই। কিন্তু ১৯৮০-র দশকে তৈরি এই সাবমেরিনগুলো এখন ৪০ বছরের পুরনো হয়ে গেছে। বর্তমানে এগুলোর পারমাণবিক রিয়্যাক্টর ও কাঠামোগত রক্ষণাবেক্ষণ খরচ এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই বিশাল শূন্যতা পূরণের জন্য আমেরিকা ভার্জিনিয়া ক্লাস সাবমেরিন তৈরি করলেও তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। যেখানে একটি ওহিও ক্লাস ১৫৪টি মিসাইল বহন করতে পারে, সেখানে নতুন ভার্জিনিয়া ক্লাস। ভারতে ঝড় তুলেছে তেলাপোকা জনতা পার্টি। শুরু হয়েছে জয় জয়কার, আর এতেই যেন হার মানছে মোদির বিজেপি। প্রশ্ন উঠছে, ব্যঙ্গ আর ক্ষোভে গড়ে ওঠা এই নতুন ডিজিটাল আন্দোলনকে সত্যি নাড়িয়ে দেবে বিজেপির ক্ষমতার ভিট,
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এক মন্তব্যে তেলাপোকা তকমা পাওয়া তরুণরাই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে গড়ে তুলেছে অভূতপূর্ব প্রতিবাদ। কয়েকদিনের মধ্যেই লাখো তরুণের সমর্থনে ভাইরাল হয়ে ওঠা এই আন্দোলন বেকারত্ব, মূল্যস্ফীতি আর রাজনৈতিক উপেক্ষার বিরুদ্ধে এক বিস্ফোরিত ক্ষোভের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ভারতের জিনজি প্রজন্ম বলছে তাদের আর অবহেলা করার সুযোগ নেই, আর সেই বার্তাই এখন পৌঁছে গেছে দিল্লির ক্ষমতার কেন্দ্র পর্যন্ত। ভারতের রাজনীতিতে এবার দেখা দিল এক অভিনব ব্যঙ্গাত্মক আন্দোলন। ককরোচ জনতা পার্টি বা তেলাপোকা জনতা পার্টি নামে সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক এই নতুন উদ্যোগ ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত গত শুক্রবার সুপ্রিম কোর্টের এক উন্মুক্ত শুনানিতে দেশটির একাংশ তরুণ সমাজকে তেলাপোকা ও পরজীবীর সঙ্গে তুলনা করেন। তিনি মন্তব্য করেন, কিছু তরুণ চাকুরি না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হয়ে অন্যদের আক্রমণ করছে। তার এই বক্তব্য মুহূর্তেই ক্ষোভ ছড়িয়ে দেয় ভারতের জিনজি প্রজন্মের মধ্যে। এরপর শনিবার যুক্তরাষ্ট্রের বোস্টনে বসবাসরত ভারতীয় তরুণ অভিজিৎ দীপকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রশ্ন ছুড়ে দেন, সব তেলাপোকা যদি একসঙ্গে চলে আসে তাহলে কি হবে? আর সেই পোস্ট থেকেই শুরু হয় এক নতুন ডিজিটাল আন্দোলন। পরদিনই চালু করা হয় তেলাপোকা জনতা পার্টি বা সিজেপির ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট। মাত্র 3 দিনের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পায় এই ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় সিজেপির অনুসারী সংখ্যা ছাড়িয়েছে 1.5 কোটি। একই সঙ্গে সদস্য হওয়ার জন্য আবেদন করেছেন কয়েক লাখ তরুণ। এমনকি এই উদ্যোগের সঙ্গে সংহতি জানিয়েছেন ভারতের রাজনীতির পরিচিত মুখ, লোকসভার সদস্য মহুয়া মৈত্র। আমেরিকার ভেতরে আস্ত একটি চীনা শহর। সেখানকার বাসিন্দারা কথা বলেন মান্দারিন ভাষায়। শুধু তাই নয়, পোশাক আশাক, খাওয়া দাওয়ার থেকে চালচলন সবটাই চীনের মতো। বিষয়টি নজরে আসতেই চোখ কপালে ওঠে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের। তদন্তে আরও এগোতেই জানা যায়, সংশ্লিষ্ট ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছেন স্বয়ং শহরের মেয়র তথা এক চীনা লাশময়ী। ধরা পড়ে বেজিংয়ের হয়ে গুপ্তচর বৃত্তির কথা স্বীকার করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সুন্দর সাজানো গোছানো শহর আর্কেডিয়া। গত 11 মে সোমবার আচমকাই পদত্যাগ করেন সেখানকার মেয়র ইলিন ওয়াং। তিনি পদত্যাগ করতেই প্রকাশে আসে একের পর এক বিস্ফোরক তথ্য। জানা যায়, দীর্ঘদিন ধরে চীনের হয়ে গুপ্তচর বৃত্তি করেছিলেন তিনি। বেজিংয়ের এজেন্ট থাকার কারণে ইতোমধ্যে তাকে অভিযুক্ত করেছে মার্কিন বিচার বিভাগ। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অর্কেডিয়ায় বাসিন্দাদের একটা বড় অংশই হল চীনা বংশোদ্ভূত আমেরিকান। মার্কিন গোয়েন্দাদের বরাত দিয়ে বার্তা সংস্থার রয়টার্স জানায়, এই সুবিধাকে কাজে লাগিয়ে রাজনৈতিক জীবনে দ্রুত উন্নতি করেন 58 বছর বয়সী ওয়াং। 2022 সালের নভেম্বরে নির্বাচনে সেখানকার সিটি কাউন্সিলের সদস্য হন তিনি। এর জেরে প্রশাসনিক ক্ষমতা হাতে চলে আসে তার। মার্কিন গোয়েন্দাদের ধারণা, দীর্ঘদিন ধরেই তাকে সামনে রেখে আমেরিকার ভেতরে পরিকল্পনা সাজিয়েছে চীন। রাজনৈতিক ক্ষমতা হাতে পেতে আর্কেডিয়ার বাসিন্দাদের মধ্যে প্রচার চালাতেন ওয়াং। চৈনিক জাতিসত্তাকে সামনে রেখে ধীরে ধীরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার গণমাধ্যমগুলোতে প্রভাব খাটাতে থাকেন তিনি। 2020 থেকে 2022 সালের মধ্যে ইউএস নিউজ সেন্টার নামে একটি ডিজিটাল